নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইকোনমিক্স এমসিকিউ সলভ করাবো প্রথম অধ্যায়ের। এটা আমাদের ফার্স্ট সেমিস্টারের ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি বই আছে, একাদশ শ্রেণী ক্লাস 11-এর নতুন সিলেবাস, নিউ সেমিস্টার 1। আজকে আমি প্রথম অধ্যায় সলভ করাবো। সেমিস্টার 1 দেখতেই পাচ্ছ, জয়দেব সরকেলের বই এবং দেবযানী সরকেলের বই। খুব ইম্পর্টেন্ট বই, খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইয়ের আজকে আমি পার্ট 2 সলভ করাবো প্রথম অধ্যায়ের। আমি প্রথম অধ্যায়ের প্রথম এমসিকিউগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। আজকে আমি ট্রু ফলস, শূন্যস্থান এইগুলো যতটা পারি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। যদি কোনো কোশ্চেন আমার অ্যান্সার বা এদিক ওদিক ভুল হয়ে থাকে, প্লিজ, মানুষ মাত্রই ভুল হয়, অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? এই উপরেরগুলো কিন্তু সলভ করে দিয়েছি, তোমরা দেখতেই পারছো। দাও একটু কালার পরিবর্তন করি, ঠিক আছে? এগুলো কিন্তু সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি। আমরা ঠিক নিচের দিকে সলভটা করবো, ঠিক আছে? নিচের দিকে যে প্রশ্নগুলো আছে এইগুলো সলভ করবো। দেখো, প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার প্লিজ স্যার আপনি সলভ করে দিন। তার জন্য কিন্তু সলভ পেপার নিয়ে এসে হাজির হয়েছি আমি। প্রথম প্রশ্ন কি বলেছে, এক দাগের প্রশ্ন। এটা কিন্তু প্রথম অধ্যায়ের। ড্যাশ হলো উৎপাদিত উপাদান। তো দেখো, মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। অর্থাৎ যদি মূলধন যদি না থাকে তাহলে কিন্তু উৎপাদন হবে না। মূলধনের কারণে তো উৎপাদনটা হচ্ছে, তো মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। দু দাগের প্রশ্ন, যে কোনো সমাজে সম্পদের পরিমাণ কি সীমিত? অবশ্যই সীমিত, কারণ সম্পদের পরিমাণ তোমরা জানো যে চিরাচরিত সম্পদ যেমন কয়লা, পেট্রোল, গ্যাস এইগুলো কিন্তু যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, ঠিক আছে? আর অচিরাচরিত সম্পদ মানে কি, যেমন সূর্য শক্তি, বায়ু শক্তি, এইগুলো কিন্তু অফুরন্ত কিন্তু অচিরাচরিত শক্তি, অর্থাৎ এই শক্তিটাকে লোক কিন্তু খুব কম ব্যবহার করে। এবং এই যে সম্পদের যে পরিমাণ আছে পৃথিবীতে, এই সম্পদের পরিমাণ কিন্তু সীমিত এবং যে কোনো মুহূর্তে কিন্তু সম্পদ শেষ হয়ে যেতে পারে। তার জন্য এটা কী হবে, সীমিত হবে, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? পরের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন। নয়া ধ্রুপদী মত অনুযায়ী উৎপাদন হলো বিনিয়োগের মাধ্যম। তো দেখো, নয়া ধ্রুপদী মত অনুযায়ী উৎপাদন হলো বিনিয়োগের মাধ্যমে উপযোগী সৃষ্টি, ঠিক আছে? উপযোগ সৃষ্টি হবে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে ধ্রুপদী মতবাদ কী আছে, নয়া ধ্রুপদী মতবাদ কী আছে, এই জিনিসগুলো কিন্তু আমি যদিও এর আগের ক্লাসে কিন্তু আমি বুঝিয়েছি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, ঠিক আছে? উপযোগ বানামটা একটা গ আছে, ঠিক আছে? উপযোগ, অশ্ব পোয়া অন্তে জয়কার গ, উপযোগ, ঠিক আছে? বানামটা দেখে নাও। পরের প্রশ্ন আমাদের 4 দাগের প্রশ্ন। উৎপাদনের প্রকৃতি উপাদান কি? আমরা জানি যে উৎপাদনের প্রকৃতি উপাদান হলো জমি যদি না থাকে তাহলে আমরা কি করে উৎপাদন করতে পারি, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন। অর্থনীতি হলো মানুষের দৈনন্দিন কাজকর্মের আলোচনা। এই মতটি দিয়েছেন আলফ্রেড মার্শাল। এই মতটি দিয়েছেন আলফ্রেড মার্শাল দিয়েছেন, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? এবার আমি এই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করছি, দেখা যাক কতটা পারি। প্রথম প্রশ্ন, 6 দাগের প্রশ্ন। অর্থনীতি সম্পদের বিজ্ঞানের মতটি দিয়েছেন। তো দেখো, অর্থনীতি সম্পদের বিজ্ঞানের মত দিয়েছেন অ্যাডাম স্মিথ। অয়জাভালা আকার ডয়াকারময় অ্যাডাম স্মিথ, দন্তে স্বয়ময় হস্যি থ, স্মিথ। 7 দাগের প্রশ্ন। সঙ্গীত শিল্পী অর্থ উপার্জনের জন্য গান করলে তা হবে ড্যাশ কাজ। সঙ্গীত শিল্পী অর্থ উপার্জনের জন্য যদি করে তাহলে কিন্তু সেটা অর্থনৈতিক কাজ হবে। তো দেখ, একটা জিনিস মাথায় রাখতে হবে
কাজ কাকে বলে বা কর্ম কাকে বলে? যেখান থেকে তুমি ইনকাম করতে পারছো, সে 1 টাকা হোক, 2 টাকা হোক, 100 টাকা হোক বা 1 কোটি টাকা হোক, সেটা কোনো ফ্যাক্টর না। সেটা তোমার কাজ বা সেটা তোমার উপার্জন বা সেটা তোমার ইনকাম। ঠিক আছে, যদি যেমন আমরা ফিজিক্সে পড়াশোনা করেছি কার্য কাকে বলে, যদি আমি যদি কোনো বস্তুর উপর যদি প্রযুক্ত বল দ্বারা প্রেশার ক্রিয়েট করা হয়, সেটা যদি তার যদি স্মরণ হয় তাহলে কার্য হয়, যদি সেটা যদি স্মরণ না হয় তাহলে সেটা কার্য হয় না, অর্থাৎ স্মরণ ঘটতে হবে। সেমনি এখানে উল্লেখ করা হয়েছে যে যদি অর্থ উপার্জন যদি করে তাহলে অর্থনৈতিক কাজ হবে। যদি মনে করো আমাকে গান করতে নিয়েছে, আমি গান করেছি বাট আমি সেখান থেকে কোনো টাকা নিইনি, তাহলে সেটা কিন্তু অর্থনৈতিক কাজ হবে না। তুমি যদি কোনো কিছু করে ইনকাম করো, সেটা একটা আলাদা একটা ব্যাপার আছে। চলো পরের প্রশ্ন। কোনো সাধু নিজের কোনো সাধু নিজের পরমার্থের জন্য জপ তপে লিপ্ত থাকলে তা হবে ড্যাশ কাজ? অন অর্থনৈতিক, অর্থনৈতিক, অর্থনৈতক, নয় করে নই ত আর কাওয়া, অর্থনৈতিক কাজ আছে। ঠিক আছে, পরের প্রশ্ন 9 প্রশ্ন। সূর্যের আলো, বাতাস প্রভৃতি হলো অবাধ লভ্য দ্রব্য, অবাধ লভ্য দ্রব্য। ঠিক আছে, 10 প্রশ্ন। বীজ থেকে যখন শস্য উৎপন্ন হয় তখন তা পরিমাণগত রূপান্তর বলে। বীজ থেকে যখন শস্য উৎপন্ন হয় তখন পরিমাণগত রূপান্তর বলে। কারণটা কি, দেখা যাচ্ছে তুমি একটা ধানের বীজ রোপণ করেছো, সেই ধানের বীজ থেকে যখন অসংখ্য যখন ধান হচ্ছে, সেটা একটা অবস্থা থেকে এখানে কিন্তু আমরা দেখছি তার পরিমাণ অনেকটা বৃদ্ধি পাচ্ছে, একটা বীজ থেকে যে ধান উৎপন্ন হচ্ছে সেখান থেকে কিন্তু অনেক শস্য পাওয়া যাচ্ছে। তার মানে পরিমাণগত। আর অবস্থানগতটা কি বলো তো? অবস্থানগত বলতে বোঝানো হয়েছে মাটির গভীর থেকে যদি কয়লা উত্তোলন করা হয় বা লৌহ ইস্পাত উত্তোলন করা হয়, সেটা তার কিন্তু অবস্থানগত রূপান্তর হয়। ঠিক আছে, যাই হোক, এইগুলো কিন্তু আমি বুঝিয়েছি। 11 প্রশ্ন। ব্যাপক অর্থে জমি বলতে সমস্ত রকম ড্যাশ সম্পদকে বোঝানো হয়। ব্যাপক অর্থে জমি বলতে সমস্ত রকম প্রকৃতি দত্তকে বোঝানো হয়। প্রকৃতি দত্তকে বোঝানো হয়। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। আমাদের পরের প্রশ্ন 12 প্রশ্ন। জমির যোগান। তো দেখো, জমির যে যোগান আছে, সেটা যে জমির মালিক সে তো যোগান দেয়, কিন্তু সত্যি কথা বলতে জমিটা তো সম্পূর্ণ তো প্রকৃত দত্ত সম্পত্তি, তাই তো? প্রকৃতির একটা দান, জায়গা, জমি, ঘর, বাড়ি। তো প্লিজ তোমরা যদি আরও কোনো অপশান জানো অবশ্যই জানাতে পারো। 13 প্রশ্ন। শ্রমের যোগান ড্যাশ দিয়ে থাকে। তো দেখো, শ্রম যে পরিমাণে যোগান হয়, সেই শ্রমের যোগান কিন্তু মানুষ দিয়ে থাকে। মানুষ, তাই তো? সে ছেলে হোক, মেয়ে হোক, পশু হোক, পাখি হোক, যাই হোক, জীবিত দিয়ে থাকে। এখন যদি ঘোড়ার গাড়ি হয়, সে ঘোড়া নিয়ে যাচ্ছে গাড়িতে করে, ঘোড়া টানছে, তার মানে কি শ্রম কিন্তু বেশিরভাগ কিন্তু মানুষই দেয়। তার সঙ্গে বিভিন্ন পশুও দিয়ে থাকে। তোমরা মানুষের কথা উল্লেখ করবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন 14 প্রশ্ন। মূলধনকে উৎপাদিত উপাদান আখ্যা দিয়েছেন বোম ওয়াক, বয়কার বোম ওয়াক ও 29 আকার ক, বোম ওয়াক। 15 প্রশ্ন। ড্যাশ থেকে মূলধন সৃষ্টি হয়। তো দেখো, মূলধন যদি সৃষ্টি হয় নিশ্চয়ই উৎপাদন যদি না করি তাহলে সেই দ্রব্য আমরা বাজারে বিক্রি করতে পারবো না। আর বাজারে যদি বিক্রি না করি, আর আমি তো বিক্রেতা, আমি যে বিক্রি করছি আর ক্রেতা যদি আমার কাছ থেকে না কেনে, আর আমি যদি উৎপাদন না করি এবং উৎপাদন না করে যদি বিক্রি না করি, তাহলে আমি কখনো কিন্তু মূলধন আমার হাতে আসবে না। মূলধন হতে গেলে প্রথমে আমাকে উৎপাদন করতে হবে, আর উৎপাদন করলেই কিন্তু মূলধনটা সৃষ্টি হবে আমার হাতে। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যাই হোক, এইবার আমি এই সত্য মিথ্যাগুলো সলভ করে দিই। প্রথম প্রশ্ন কি বলেছে? অর্থনৈতিক কাজকর্মে অংশগ্রহণ করে কোনো ব্যক্তি অর্থ উপার্জন করে। অর্থনৈতিক কাজকর্মে অংশগ্রহণ করে কোনো ব্যক্তি অর্থ উপার্জন করে। তো দেখো, অর্থনৈতিক কাজে কিন্তু অর্থ উপার্জন করা যায় না। 2 প্রশ্নটা ভুল আছে। 2 প্রশ্ন।
কোন ব্যক্তির সব অভাব মেটানো সম্ভব? একটা জিনিস মাথায় রাখবে, পৃথিবীতে কারোর কোনো অভাব মেটাতে পারবে না। অভাব কোনো দিন শেষ হয় না। তুমি ভাবছো আমার ঘর আছে, বাড়ি আছে, হয়ে গেল। তুমি ভাবলে আমার একটা ঘর হলে ভালো হয়, একটা বাড়ি হলে ভালো হয়, একটা গাড়ি হলে ভালো হয়। তারপরের দিন তুমি ভাববে না আমার এবার একটা বড় বিল্ডিং লাগবে। তুমি তারপরের দিন ভাবলে কি না আমার 4 চাকার গাড়ি লাগবে। তারপরের দিন তুমি ভাবলে হয়তো আমার BMW গাড়ি লাগবে। অর্থাৎ মানুষের চাহিদা, মানুষের অভাব কখনোই মেটানো যায় না। মানুষ মৃত্যু পর্যন্ত তার কিন্তু অভাব থেকে যায়। মানুষ কোনো কিছু নিয়ে সুখী নয়, মানুষ সবসময় যেন অসুখী থাকে। সে হয়তো ভাবে যে আমার এটা নেই ওটা নেই, কিন্তু সত্যি কথা বলতে মানুষের অভাব মেটানো সম্ভব না, এটা আমার মতে। তার জন্য এটাকে আমি মিথ্যা করছি। 3 দাগের প্রশ্ন, আকরিক লোহা থেকে ইস্পাত উপাদান গুণগত রূপান্তর। আকরিক লোহা থেকে ইস্পাত, আকরিক লোহা থেকে ইস্পাত, তাই তো? তো আকরিক লোহা থেকে ইস্পাত। আচ্ছা দেখো, একটা জিনিস তোমাদের মাথার মধ্যে রাখতে হবে, বইটা যদিও আমার কাছে নেই, একটুখানি জানাবে কমেন্টে। যদি আমি লোহাটা যদি মাটি থেকে উত্তোলন করি লোহাটাকে, তাহলে সেটা কিন্তু অবস্থানগত রূপান্তর হবে, ঠিক আছে। আবার আকরিক লোহা যখন থেকে সেটা যদি ইস্পাতটাকে তৈরি করি, তার গুণগত রূপান্তর কিছুটা হচ্ছে। সেজন্য এটাকে আমি রাইট মারছি। কারণটা কি, যদি বলা হতো মাটির তল থেকে তোলা হচ্ছে আকরিক লোহা, সেটা কিন্তু অবস্থানগত রূপান্তর হতো। বাট এখানে বলছে লোহা থেকে ইস্পাতটা হচ্ছে। তো এই লোহা, আমরা ইস্পাত যখন তৈরি করি, আমরা জানি লোহার সঙ্গে বিভিন্ন ম্যাগনেসিয়াম বিভিন্ন জিনিস মিশিয়ে ইস্পাতটাকে একটা তার গুণগতটাকে খুব সুন্দর করে রূপান্তর করতে পারি। তো সেই হিসেবের দিক থেকে এটাকে সত্য হওয়া উচিত, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? 4 দাগের প্রশ্ন, দ্রৌপদী মত অনুযায়ী সেবা কার্য উৎপাদন নয়, এটা ফলস আছে। 5 দাগে, অভিনেতা যদি কোনো পরিশ্রমিক ছাড়াই অভিনয় করে তাহলে তার নয়া দ্রৌপদী মত উৎপাদন হয়, মিথ্যা। জমির উৎপাদন ব্যয় নেই, সত্য। সমস্ত জমি সমজাতীয়, তো দেখো সমস্ত জমি সমজাতীয় নয়। কিছু কিছু জমি আছে, সব জমির যে উর্বরতা শক্তি সমজাতীয় হবে সেরকম হতে পারে না। তার জন্য এটা আমি মিথ্যা করছি। দেখো প্লিজ, যদি এদিক ওদিক ভুল হয়ে থাকে প্লিজ তোমরা আমাকে জানাবে। বইটা নতুন বেরিয়েছে, ছাত্ররা করেছে সলভটা। তো আমাদের পরের প্রশ্ন, 8 দাগের প্রশ্ন, ব্যবহার অনুযায়ী একই দ্রব্য ভোগ্যদ্রব্য ও মূলধনী দ্রব্য হিসেবে গণ্য হতে পারে। হ্যাঁ, ঠিক হতে পারে। ভোগ্যদ্রব্য সেটাকে মূলধনী দ্রব্য হিসেবে গণ্য হতে পারে। 9 দাগে, অর্থনীতিতে টাকা কড়িকে মূলধন হিসেবে গণ্য করা হয়, ঠিক আছে। 10 দাগে, সংগঠন এক বিশেষ ধরনের শ্রম। হ্যাঁ, সংগঠন যারা করে, তো একটা জিনিস মাথায় রাখবে যে একটা কারখানা বা কোনো কিছু উৎপাদন করতে গেলে প্রথম জমি লাগে, ঠিক আছে। জমি তো লাগবে, তার সঙ্গে শ্রম লাগে, তার সঙ্গে মূলধন লাগে, এবং উদ্যোক্তা লাগে, যে উদ্যোগটা নেবে উদ্যোক্তা লাগবে, এবং তার সঙ্গে উদ্যোক্তা কী করবে, সংগঠনের মাধ্যমে কাজটা করবে। তো একটা জিনিস তৈরি করতে গেলে কিন্তু এই সমস্ত সিস্টেমটা কিন্তু খুব জরুরি আছে, ঠিক আছে। বুঝতে পারছো আমি কি বলছি? চলো 11 দাগের প্রশ্ন, সংগঠন উৎপাদনের ঝুঁকি গ্রহণ করে কিন্তু শ্রমিককে কোনো ঝুঁকি গ্রহণ করতে হয় না। তো দেখো একদম ঠিক, সংগঠনরা কিন্তু ঝুঁকিটা সংগঠন করে, কিন্তু শ্রমিকরা কোনো ঝুঁকি গ্রহণ করতে চায় না। এটা বলাটা ভুল হবে, শ্রমিকরা ঝুঁকি গ্রহণ করতে চায় না। মনে করো আমি একটা সংগঠন করছি, মনে করো আমার বিশাল বড় একটা বিজনেস, আমি প্রতিদিন নাইনা করে 10 থেকে 20 লাখ টাকার আমার ফ্যাক্টরিতে উৎপাদন হয়। প্রেশার তো আমার থাকবে, কিন্তু যারা শ্রমিক, যাদের টার্গেটটা দিই যে তারা এতটা উৎপাদন করবে প্রতিদিন, যে এমন নাই যে তাদের ঝুঁকি থাকে না, বলাটা ভুল হবে। আর টাকা পয়সার ঝুঁকি থাকে না আমি মানছি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু বিভিন্ন দায়িত্ব, বিভিন্ন রিস্ক, বিভিন্ন দায়িত্ব, কত প্রোডাক্ট উৎপন্ন হবে তার টেনশন কিন্তু শ্রমিকদের একটু ঝুঁকি থাকে। এমন না যে ঝুঁকি থাকে না। যদি মালিকের যদি 90% ঝুঁকি থাকে, তাহলে শ্রমিকের 10% ঝুঁকি থাকে। তো কোশ্চেনটা কী হবে প্লিজ তোমরা কমেন্টে জানাবে। 12 দাগের প্রশ্ন, অংশীদারি ও কোম্পানি প্রভৃতি হলো সংগঠনের বিভিন্ন রূপ, ঠিক আছে।
তার দেখের প্রশ্ন, উৎপাদন সম্ভাবনা রেখা নিম্নমুখী। উৎপাদন সম্ভাবনা রেখা নিম্নমুখী, একটু ডাউট, না ভুল আছে। উপকরণের যোগান বাড়লে, তো দেখো তোমরা প্রত্যেকটা প্রশ্ন বাড়িতে বসে খাতায় লিখে লিখবে, এবং যদি কোনো কোশ্চেন এদিক ওদিক হয়ে যায়, ভুল হতেই পারে, মানুষ মাত্র ভুল হয়, অবশ্যই তোমরা দাগ নম্বর দিয়ে কমেন্ট বক্সে পারলে কোশ্চেনটা লিখে সম্পূর্ণ অ্যান্সারটা জানাবে। ঠিক আছে, আমি কী বলছি বুঝতে পারছো? প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করছে সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।